দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। কোভিড-19-এর কারণে নতুন করে দরিদ্র হলেন 1.5 কোটির বেশি মানুষ। দারিদ্র্য দূরীকরণ লক্ষ্য অর্জন নিয়ে সংশয়। চাহিদার তুলনায় উৎপাদন ক্ষমতা অনেক বেশি হওয়ায় বিদ্যুৎ খাতে বাড়ছে ভর্তুকির চাপ। বিনিয়োগে সরকারি নির্ভরতা কমানোর লক্ষ্য বিদ্যুৎ বিভাগের। বাজেটে গাড়ির নিবন্ধন ফির উপর সম্পূরক শুল্ক বাড়ানোয় চাপে পড়েছে রিকন্ডিশন গাড়ি ব্যবসা। পোর্ট ফি মওকুফের দাবি। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। কোভিড-19-এর কারণে নতুন করে দরিদ্র হয়েছেন 1,63,00,000 মানুষ, যা সরকারের দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বলে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS। নতুন এসব দরিদ্র মানুষকে সহায়তা দিতে সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শও দিয়েছে গবেষণা সংস্থাটি। বুধবার ভার্চুয়াল এক সেমিনারে কোভিডের স্বল্পমেয়াদী প্রভাব এবং করণীয় শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এ পরামর্শ দেওয়া হয়েছে। এক দশক আগেও দেশে দরিদ্র মানুষের সংখ্যা ছিল প্রায় 5 কোটি, যা সেই সময়ের মোট জনসংখ্যার 31.5 ভাগ। গেল বছরের শেষ নাগাদ দারিদ্র্যের সেই হার 20.5 ভাগে নেমে আসে। কিন্তু দারিদ্র্য বিমোচনের এমন ঈর্ষণীয় সাফল্যের চিত্র বদলে গেছে অনেকটাই কোভিড-19-এর আকস্মিক ধাক্কায়। BIDS এর গবেষণা বলছে, সাধারণ ছুটি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে নতুন করে দারিদ্র্য সীমার নিচে নেমে এসেছে 1,64,00,000 মানুষ, যা মোট দারিদ্র্যের হারকে নিয়ে গেছে 29 ভাগের উপরে। রেফারেন্স সিনারিওতে দেখা যাচ্ছে যে প্রায় 1.5 কোটির উপরে মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। আর আপনি যদি অন্যান্য সিনারিও ধরেন, তাতে ইভেন 2.5 কোটি বা 3.5 কোটি পর্যন্ত যেতে পারে। কিন্তু আমরা ধরছি যে রেফারেন্স সিনারিওটা হচ্ছে সিনারিও 3, এবং এই সিনারিওতে আমরা দেখছি যে পভার্টি হেড কাউন্ট 20.3% থেকে বেড়ে, যেটা কোভিডের আগে ছিল 2020-তে ফার্স্ট কোয়ার্টারে, সেটা বেড়ে 29.4%-এ। তার মানে প্রায় 9 পার্সেন্টেজ পয়েন্ট ইনক্রিজ হয়েছে পভার্টি হেড কাউন্ট ইন দ্য সেকেন্ড কোয়ার্টার। দেশের দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু আছে সরকারের। কিন্তু BIDS বলছে, সেই সহায়তার অর্থ সঠিকভাবে বিতরণ হচ্ছে না, কেননা এসব কার্যক্রমের সুবিধাভোগীদের যে তালিকা করা হয়েছে তাতে অন্তত 30 ভাগ জনগোষ্ঠী দারিদ্র্যসীমার উপরে বাস করে। তাই কোভিড-19-এর ঝুঁকি মোকাবেলায় সরকারের সহায়তা প্যাকেজের অর্থ বিতরণের পূর্বে সামাজিক সুরক্ষা ব্যবস্থার সংস্কারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। আমি ভালনারেবল নন পুর ও নিয়ার পুরকে তাও মেনে নিতে পারি ক্রাইসিসের সময় অ্যালায়েন্স প্রোগ্রামে, কিন্তু কমফোর্টেবল নন পুরের 30% তো থাকাই উচিত। যে দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট প্রেজেন্স অফ নন ডিজার্ভিং নন পুর গ্রুপস ইন দ্য কারেন্ট সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামস। ফলে এই সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামসটাকে যদি আমরা রোল আউট করতে চাই এবং এদের মাধ্যমে যদি আমরা এই নতুন ইনসেন্টিভস গুলো আমরা দিতে চাই, তাহলে এই পরিমাণ লিকেজ কিন্তু 30 to 40% লিকেজ থেকেই যাবে। আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে এটাকে আপডেট করা, কারণ কোভিড শকের কারণে অনেক র্যাঙ্কিং চেঞ্জ হয়ে গেছে, অনেক উপরে যারা ছিল তারা নিচে নেমে গেছে ইত্যাদি। আলোচনায় বলা হয়, কোভিড-19-এর প্রভাব কাটাতে দীর্ঘমেয়াদী লকডাউন অর্থনৈতিকভাবে টেকসই হবে না। তবে অর্থনীতিকে সচল করতে চাইলে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে সবার আগে। গ্লোবাল ইস্যু। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এই মুহূর্তে প্রয়োজন নয় এমন উন্নয়ন প্রকল্প স্থগিত রেখে চলতি অর্থবছর বিদ্যুৎ খাতে অন্তত 3,500 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। সংস্থাটির হিসেবে বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ। যদিও সরকারের দাবি $3,000 কোটি বিনিয়োগ চাহিদা রয়েছে এ খাতে, যা সংস্থানে শিগগিরই সিঙ্গাপুরের পুঁজিবাজারে বন্ড ছাড়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বুধবার সেন্টার ফর পলিসি ডায়ালগের এক আলোচনায় এসব কথা উঠে আসে। সৌরভ রহমানের রিপোর্ট। ক্যাপটিভ পাওয়ারের 4,000 হিসেবে না নিলে দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা এখন 19,000 মেগাওয়াট, যেখান থেকে দিনে সর্বোচ্চ 16,000 মেগাওয়াট পর্যন্ত উৎপাদন সম্ভব। যদিও হিসেব বলছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত কখনোই 12,000 মেগাওয়াটের বেশি চাহিদা ওঠেনি। সেই হিসেবে কোভিডের এই সময়ে চাহিদার অভাবে প্রায় 4,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কোনো ব্যবহার হচ্ছে না। আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি এই ওভার ক্যাপাসিটির কারণে যে অব্যবহৃত বিদ্যুৎ সম্পদ এবং অব্যবহৃত এবং অদক্ষতা, এবং তার কারণে যে বিদ্যুৎ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগের উপর যে বাড়তি চাপ পড়ছে সেই বিষয়গুলো। কেননা সরকারের কিন্তু রাজস্ব সংকুলান এটি করবার মতো ক্ষমতা কিন্তু কমে আসছে।
সিপিডির হিসেবে সরকারি বেসরকারি মিলিয়ে দেশের 147টি বিদ্যুৎ কেন্দ্রের 45টি কোভিডের এই সময় অব্যবহৃত রয়েছে। যদিও ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ বাবদ সরকারকে টাকা দিতে হচ্ছে। আর এ কারণেই আসছে অর্থ বছরে ভর্তুকি বাবদ সরকারকে 8,000 কোটি টাকা রাখতে হয়েছে। প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ খাতে প্রায় 25,000 কোটি টাকা বরাদ্দ আছে, যা দিয়ে 88টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। সিপিডি বলছে এর মধ্যে সঞ্চালন ও বিতরণের 23টি প্রকল্পের কাজ শেষ করা সম্ভব এবছরই। অপরদিকে কিছু প্রকল্প পরের বছরের জন্য স্থগিত করা যেতে পারে, যার মাধ্যমে সরকারি ও বিদেশি অর্থায়ন মিলিয়ে 3,421 কোটি টাকা সাশ্রয় সম্ভব। যদিও বিদ্যুৎ প্রতিমন্ত্রী আগামী দিনে সরকারের অর্থায়নের উপর নির্ভর করতে চান না এ খাতের জন্য। Can we raise power bond in Singapore or big markets in outside? সেই টাকা দিয়ে বাংলাদেশে আমরা পাওয়ার সেক্টরে ইনভেস্টমেন্ট করব। একবার যদি আমরা সাকসেসফুলি সেই জায়গাটা করতে পারি, তাহলে সরকারের কাছে প্রতি বছরে হাত পাততে হবে না। আমরা এখন সেই প্ল্যানটা করতেছি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল কোভিডের এই সাধারণ ছুটির সময় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের বাড়তি বিল নিয়েও। তারা এভারেজ বিল করতে গিয়ে তারা কিছু কিছু জায়গায় কিন্তু অনেক অতিরিক্ত বিল করে ফেলছে, এবং আমি কয়েকবারই বলছি যে এটা ভুল হয়েছে। কারণ ভুল স্বীকার করতে তো দোষ নাই, এবং সেটা শুধরানোর জন্য আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো এককভাবে কাজ করতেছেন সবাই। যদিও আলোচনায় বক্তারা এক বছরে একাধিকবার বিদ্যুতের দাম বাড়াতে সরকারের নেওয়া উদ্যোগের সমালোচনা করেন। বলেন এতে সাধারণের চাপ বাড়বে কোভিডের পরবর্তী সময়ে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নতুন বাজেটে গাড়ির রেজিস্ট্রেশন এবং অন্যান্য সেবার উপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব বাড়িয়ে দেবে রিকন্ডিশন গাড়ির খরচ, যা নেতিবাচক প্রভাব ফেলবে বিক্রির উপরও। করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত খাতটির কথা বিবেচনায় নিয়ে শুল্ক প্রস্তাব পুনর্বিবেচনার দাবি জানিয়েছে রিকন্ডিশন গাড়ির ব্যবসায়ীরা। হিরজুন মিরা রিপোর্ট। দেশের গাড়ির বাজার মূলত রিকন্ডিশন গাড়ি নির্ভর। হিসেব বলছে বর্তমানে দেশে গাড়ির বাজারে 85%ই রিকন্ডিশনড। ব্যবসায়ীরা বলছেন নতুন গাড়ির সঙ্গে শুল্ক বৈষম্য, শুল্ক ছাড় না পাওয়া আর ব্যাংক ঋণের সুবিধা কমে যাওয়া পুরনো গাড়ির এই ব্যবসা বৈষম্যের শিকার হচ্ছে বেশ কয়েক বছর ধরে। আশা ছিল সমস্যার সমাধান আসবে নতুন বাজেটে, তবে পূরণ হয়নি ব্যবসায়ীদের সেই প্রত্যাশা। আমরা সরকারকে বলছিলাম যে অ্যাকচুয়ালি এটা একটা লেভেল প্লেইং ফিল্ড করে দেন। পুরাতন গাড়ির অবশ্যই ডিউটি কম হবে, নতুন গাড়ির অবশ্যই ডিউটি বেশি হবে, এটাই স্বাভাবিক। এটা অ্যাকচুয়ালি আমরা গত কয়েক বছর ধরে আমাদের এনবিআর এর দাবি ছিল, তবে এই বছর এটা আর করা যায়নি। এর সাথে আরও দুঃসংবাদ হয়ে এসেছে গাড়ির রেজিস্ট্রেশন সেবার শুল্ক বৃদ্ধির প্রস্তাব। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিআরটি এর রেজিস্ট্রেশন সেবার উপর সম্পূরক শুল্ক 10 ভাগ থেকে বাড়িয়ে 15 ভাগ করা হয়েছে। এতে রিকন্ডিশন গাড়ির রেজিস্ট্রেশন খরচ পুরনো গাড়ির তুলনায় বেশি হবে, যার নেতিবাচক প্রভাব ফেলবে রিকন্ডিশন গাড়ির বিক্রিতে, এমনটাই শঙ্কা ব্যবসায়ীদের। সেই সাথে বাড়ানো হয়েছে গাড়ির মালিকদের করের পরিমাণ, যা গাড়ি কেনার ক্ষেত্রে নিরুৎসাহিত করবে নতুন ক্রেতাদের। গাড়ি আমরা বিক্রি করতে পারছিলাম না, গত কয়েক বছর ধরে ধুঁকছিলাম নতুনের সাথে প্রতিযোগিতায়। তারপরে এসে আবার গাড়ির নিবন্ধন ফি এবং ট্যাক্স টোকেন ফিটনেস, সেখানে প্রতি বছর ধরুন একটা 1500 সিসির গাড়িতে বেড়ে যাবে প্রায় 10 থেকে 15,000 টাকা প্রতি বছর দিতে হবে একজন ক্রেতাকে। পাশাপাশি 2000 সিসির যে গাড়িটা সেটা বেড়ে যাবে প্রায় 30,000 থেকে 50,000 টাকা হয়ে যাবে। এভাবে পর্যায়ক্রমে কিন্তু বাড়ছে। তো এই জিনিসের জন্য কিন্তু মানুষ অনেকের গাড়ি কিনতে গিয়ে উৎসাহিত হবে না, তার কারণে প্রতি বছর কিন্তু একটা প্রেসার আসবে। করোনার কারণে 2 মাস ধরে বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় চট্টগ্রাম ও মংলা বন্দরে আটকে আছে কমপক্ষে 8,000 গাড়ি। এসব গাড়ি ছাড় করাতে বন্দর ফি মওকুফ আর প্রণোদনা সুবিধার দাবি ব্যবসায়ীদের। সরকার তো বাণিজ্য করে না, সরকার বাণিজ্যের সহায়তা করে। অতএব বন্দরের ব্যাপারটা সরকারের কিন্তু রেভিনিউ আর্নিং বলা যায় না, এটা একটা ফ্যাসিলিটেশন। অতএব এই জায়গায় আমাদের খুব সিম্পল দুটো দাবি। বন্দরের ভাড়াটা 2 মাসের জন্য আমরা একটু বেশি চেয়েছি, তারা মাফ করতে পারেন, কিছু কমাতে পারেন, এবং যাতে বাজারে আমরা টিকে থাকতে পারি। বারভিটার হিসেবে করোনার প্রভাবে এ পর্যন্ত প্রায় 8,000 কোটি টাকা লোকসানের মুখে পড়েছে রিকন্ডিশন গাড়ির ব্যবসায়ীরা। সেই সাথে আটকে আছে প্রায় 25,000 কোটি টাকার বিনিয়োগ। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। জামানত ছাড়াই সর্বোচ্চ 50 লাখ টাকা ঋণ নিতে পারবেন অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তবে এজন্য ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাবের সদস্য হতে হবে তাদের। আর এই ঋণ নেওয়া যাবে কেবলমাত্র প্রাইম ব্যাংক থেকে। দেশে অনলাইন ভিত্তিক পণ্য বেচাকেনার মাধ্যম বা ই কমার্স প্রতিষ্ঠানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
কোভিড-19-এর কারণে যা এখন কেনাকাটার প্রয়োজনীয় মাধ্যমে পরিণত হয়েছে। অনলাইনে অর্ডারের পরিমাণ বাড়লেও অর্থায়নের অভাবে সেবার পরিধি বাড়াতে পারছে না ই কমার্স প্রতিষ্ঠানগুলো। তাদের এই অর্থায়ন জটিলতা কাটাতে এবার এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক। যে আমরা সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত লোন দিব, আর সর্বনিম্ন আসলে কোনো লিমিট আমাদের নেই। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে এফ কমার্স অথবা যারা অপ্রাতিষ্ঠানিক ভাবে কাজ করছেন তাদেরকেও আমরা এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে আসতে চাচ্ছি। প্রাইম ব্যাংকই সবার আগে কিন্তু এগিয়ে এসেছেন ই কমার্স ইন্ডাস্ট্রির এই ইকোসিস্টেমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যারা ইয়ং উদ্যোক্তা আছে বা ক্ষুদ্র উদ্যোক্তা আছে বিশেষ করে, তারা যদি কিছুটা সাপোর্ট বা তাদেরকে যদি কিছুটা সাপোর্ট দিয়ে আমরা এগিয়ে দিতে পারি, তাহলে কিন্তু লং রানে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু দাঁড়িয়ে যাবে। নতুন এই ঋণ পেতে কোনো জামানত প্রয়োজন হবে না ই ক্যাবের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর। লেনদেনের ইতিহাস ও কোম্পানির তহবিল প্রবাহ বিশ্লেষণ করে এই ঋণ দেয়া হবে। এজন্য প্রতিষ্ঠানের বয়স হতে হবে অন্তত 2 বছর। যে আমাদের লোন অ্যাসেসমেন্টের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াতে ক্রেডিট স্কোরিং যেটাকে বলি আমরা বা ক্রেডিট গ্রেডিং বলি, সেই ক্ষেত্রটাতে কিছুটা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হচ্ছে। সরাসরি ভাবে জামানত রেখে 100 টাকা রাখলাম অথবা 100 টাকার একটি জামানত রাখলাম, তার বিনিময়ে আমি টাকা দিলাম, সেটি না করে একটি ব্যবসা প্রতিষ্ঠানের যে ট্রানজাকশনাল হিস্ট্রি এবং ওনার ভবিষ্যতের ক্যাশ ফ্লো প্রজেকশন কি আছে সেইটার উপরে কিছু অল্টারনেটিভ দৃষ্টিভঙ্গির মাধ্যমে ক্রেডিট স্কোরিং করে সেইভাবেই আমরা এই আইসিটি কোম্পানি বা তথ্য প্রযুক্তি খাতে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে বাছবিচার করবার চেষ্টা করছি। ই কমার্স খাতের উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তি সহজ করতে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। আমাদের দেশের প্রচলিত যে বাকি ব্যাংকগুলো আছে বা আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, সেই আর্থিক প্রতিষ্ঠানগুলো আপনাদের পথ ধরে আমাদের পাশে এসে দাঁড়াবে। কারণ আমি মনে করি যে এটি আমাদের যেমনি করে স্বার্থের বিষয় আছে, আপনাদের জন্য কিন্তু এটি উপলব্ধি করার বিষয় আছে যে আগামী দিনে প্রচলিত ধারার ব্যবসা বাণিজ্য যদি না থাকে, প্রচলিত ধারার ব্যাংকিংও থাকবে না। দেশে ই কমার্স শিল্পের বাজারের আকার দাঁড়িয়েছে প্রায় 8,000 কোটি টাকায়, যেখানে ক্রেতা বা ভোক্তা তৈরি হয়েছে প্রায় 30 লাখ। উদ্যোক্তাদের প্রত্যাশা আগামী 5 বছরে ক্রেতার সংখ্যা 5 কোটিতে পৌঁছবে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বুধবার ইতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসএক্স প্রায় 1.5 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 3,964-তে। লেনদেন হয়েছে 54 কোটি টাকার। দর বেড়েছে মাত্র 23টি কোম্পানির, কমেছে 15টির, আর অপরিবর্তিত রয়েছে 233টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। বিগত অনেকগুলো সেশনসের মতো আজকেও মার্কেটে সেরকম একটা ইমপ্রুভমেন্ট দেখা যায়নি। অর্থনৈতিক অনিশ্চয়তা, ফ্লোর প্রাইস ইমিটেশন, আসলে সবকিছু মিলিয়ে বিনিয়োগকারীরা মার্কেটে ইনভেস্ট করার সেই আগ্রহটা প্রকাশ করছে না। আজকে মার্কেটে লেনদেন 24% কম ছিল গত সেশনসের তুলনায়। তাছাড়া অধিকাংশ কোম্পানিজের কোয়ার্টারলি আর্নিংস এবং ডিভিডেন্ড ডিক্লারেশনকে সামনে রেখে ইনভেস্টার্সের কিছুটা কশাস স্ট্যান্স নেয়। আজকে ব্যাংক এবং ফার্মা সেক্টরসের কিছুটা কয়েকটা কোম্পানিজের দর বৃদ্ধি পায়। এছাড়া ফার্মা সেক্টর 36% কন্ট্রিবিউট করে আজকে টার্নওভারে লিড করে, ফলোড বাই ব্যাংক এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। কোভিড সংক্রমণ সামাল দিতে দিল্লির বিলাসবহুল 40টি হোটেলকে আইসোলেশন সেন্টারে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাজ মানসিং, ক্রাউন প্লাজা, শেরাটন ও সুরিয়া সহ 6টি হোটেলকে এ সেবা দিতে প্রস্তুত করা হবে। সেবা পাওয়া যাবে দিন প্রতি 4 থেকে 5,000 রুপিতে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা সংক্রমণ ঠেকাতে অন্য সব দেশের মতো হিমশিম খাচ্ছে ভারত। আর দেশটির রাজধানী দিল্লিতে করোনা আক্রান্তের পরিমাণ বাড়ছে প্রতিদিনই। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 70,000 ছাড়িয়েছে। রোগীদের চাপ সামলাতে নাভিশ্বাস উঠেছে হাসপাতালগুলোর। পরিস্থিতি সামাল দিতে শহরের 40টি বিলাসবহুল হোটেলকে আইসোলেশন সেন্টারে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আমাদের সবাইকে করোনা ভাইরাস মোকাবেলায় সামিল হওয়া দরকার এবং বিশেষ করে যাদের এই মহামারী মোকাবেলায় অবদান রাখার সামর্থ্য আছে তাদের অবশ্যই এগিয়ে আসা উচিত। আশা করি 2 থেকে 3 দিনের মধ্যে আমরা হোটেলগুলোতে আইসোলেশন সেন্টারের সুবিধা দেওয়ার কাজ শুরু করতে পারব। প্রথমত, প্রত্যেকটি হোটেলে আইসোলেশনের জন্য 120টি শয্যা প্রস্তুত করা হবে। একইভাবে পরবর্তীতে এই সুবিধা ধীরে ধীরে 250 থেকে 300 শয্যায় উন্নীত করা হবে।
तैयार कर पाएंगे। এরই মধ্যে আইসোলেশন সুবিধা দিতে হোটেল তাজমান সিং, শেরাটন, ক্রাউন প্লাজা, সুরিয়া সহ 6টি বিলাসবহুল হোটেল চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট হাসপাতালের হয়ে সেবা দেবে এসব হোটেল। এসব হোটেলে থাকতে অবশ্য রোগীদের দিনপ্রতি খরচ গুনতে হবে 5,000 রুপি। 3 এবং 4 তারকা হোটেলে সেবা পাওয়া যাবে 4,000 রুপিতে। তো मैं उम्मीद करता हूं এভাবে 30 থেকে 35টি হোটেলকে আইসোলেশনের জন্য প্রস্তুত করা হবে। আশা করি আমরা হোটেলগুলোতে 3 হতে 3,500 শয্যা প্রস্তুত করতে সক্ষম হব। 30-35 হোটেলস। হোটেলগুলোতে থাকা করোনা আক্রান্ত রোগীরা রুম, খাবার, হাউসকিপিংয়ের মতো নিয়মিত সেবার পাশাপাশি জীবাণু দূরীকরণের সেবাও পাবেন। এছাড়া তাদের জন্য থাকবে আলাদা প্রবেশ এবং বাহিরের রাস্তা। মৃদু উপসর্গধারী অথবা করোনা সন্দেহের তালিকায় থাকা ব্যক্তিরাই এসব হোটেলের আইসোলেশনে থাকার অনুমতি পাবেন। Few things which we don't know about. For example, your bio waste. That's important. That we've never handled that. So these are critical things which the government has said they will handle on their own. So we are all set as soon as the training finishes, and whenever they need us, I am ready and open now. যদিও দিল্লির রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন হোটেল মালিকরা, কিন্তু কোনো কাজ হয়নি। লা মেরিডিয়ান, JW মেরিয়ট এবং তাজ ভিভেন্তার মতো বিলাসবহুল হোটেলগুলোও এই সুবিধার আওতায় আনা হবে বলেও জানিয়েছে দিল্লি সরকার। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।